নারী ক্ষমতায়ন বা ওমেন এম্পাওয়ারমেন্ট, আর্থিক স্বাধীনতা ও সঞ্চয়লগ্নি বিষয় কেন্দ্র করে আমরা যখন আলোচনাটা করছি, তাহলে প্রথমেই আপনাকে আরেকটা প্রশ্ন করি যে ওমেন এম্পাওয়ারমেন্টকে আমরা যদি একটা অসুখ বলে ধরি, তাহলে এর ওষুধটা কি? প্রথম কথা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট এটা অসুখ নয়। ল্যাক অফ ওমেন এম্পাওয়ারমেন্ট ইজ এক্স্যাক্টলি ল্যাক অফ কারেক্ট women empowerment, particularly in case of financial, as far as financial education or wealth creation is concerned. তো সেই জায়গাতে দাঁড়িয়ে দেখুন, এটা না একটা কারণ না, এর পেছনে অনেকগুলো অসুখ একসাথে হয়ে ব্যাপারটা বেশ জটিল হয়ে আছে। প্রথম জিনিস দেখুন, প্রথম জায়গাটা যেটা আমরা দেখছি যে মানুষের সম্পদ আসে কোত্থেকে, মানুষ জমাবে কোত্থেকে। প্রথম জিনিস কি, আপনাকে জমাতে গেলে তো আগে রোজগার করতে হবে। ঠিক। আর এই রোজগারের জায়গাতে আমাদের ভারতবর্ষের মহিলারা কিন্তু এখনো অনেক পিছিয়ে আছেন। কিন্তু আমরা তো দেখছি যে গ্রামগঞ্জেও মহিলারা মাঠে ঘাটে কাজ করছেন, শহরে চাকরি করছেন। একদম। তাহলে মহিলারা পিছিয়ে আছেন কি করে বলছেন? কারণ দেখুন, আপনি এই ঘরে আমাকে দেখতে পাচ্ছেন, এই ঘরের বাইরে বেরোলে 100টা লোককে দেখতে পাচ্ছেন। ঠিক। আবার এই চত্বরটাই পুরো পাড়াটা যদি আপনি পুরো একসাথে একটু ওপর থেকে দেখতে পান, ধরুন 10 তলার ওপর উঠে গেলেন, তাহলে আপনি 1000 জনকে দেখতে পাচ্ছেন। আর আপনি যদি এখন চন্দ্রযানে চড়েন, তাহলে সারা পৃথিবীর লোককে দেখতে পাবেন। তাহলে আমার সেই পরিসংখ্যানটাকে আমার দরকার, যেটাকে আমি চন্দ্রযানে বসে সারা ভারতবর্ষকে দেখতে পাবো। আর সেই জায়গাতে দাঁড়িয়ে জানেন কি অবস্থায় রয়েছি আমরা? মোটামুটি যেটাকে ধরা হয় যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, যেটাকে আমরা বলি LFPR, ওকে, লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, একটা দেশের মেল ফিমেল দুটো একে নিয়ে হয়। সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষের যদি আপনি মেয়েদের ক্ষেত্রে এই পার্টিসিপেশন রেটটা, যেখানে লেবার ফোর্সের মধ্যে ওমেন কন্ট্রিবিউশন কতটা, সেইটাকে যদি আপনি দেখেন, সেটা হচ্ছে অনলি 20 to 25%, যেখানে গ্লোবাল অ্যাভারেজ সারা বিশ্বের গড় যে শ্রম শক্তি, মহিলা শ্রম শক্তি যেটা, সেটা কিন্তু অ্যাভারেজ হচ্ছে আপনার 47%। অর্থাৎ আমরা কিন্তু প্রায় 27%-এর মতো প্রায় পেছিয়ে আছি। ঠিক। তাহলে এই যদি 27%-এর মতো আমি যে পেছিয়ে আছি, এটা একটা বড় কারণ। তার মানে কি, আমার রোজগারটা প্রথমে আসছে না। এরপরে আপনি আসুন আরেকটু পেছনে, আমরা কেন পেছিয়ে আছি? তার কারণ হচ্ছে কি, ধরুন এটা কিন্তু এই কারণটার একটা পেছনে অনেক পুরনো ইতিহাস আছে। আমাদের দেশে ধরুন যখন শিক্ষার প্রসার হয়েছিল, আপনি যদি মনে করেন সেই সময় মানুষকে, তখন অবশ্যই আমাদের জন্মের আগে, স্বাধীনতারও আগে, এই সময়টা যখন নারী শিক্ষার প্রসার হচ্ছে, সেই সময় বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের ডেকে আনতে হতো, যারা স্কুল করেছিলেন সেই সময় দাঁড়িয়ে। সেটা আপনি সিস্টার নিবেদিতাকে বলুন বা অন্যান্য যারা নারী শিক্ষার জন্য কাজ করেছেন, সে আপনি বেথুন সাহেবকে আপনি যদি বলেন, তাহলে প্রত্যেকে বাড়িতে গিয়ে গিয়ে ডেকে ডেকে আনতে হয়েছে। এবং তখন একটা জায়গাটা তৈরি করা হয়েছিল যে শিক্ষা পেলে যে কোনো মহিলা তারা বিধবা হয়ে যাবে, অর্থাৎ তাদের স্বামী মারা যাবে, এই একটা ভয়। কারণ ধরুন যখন বাল্যবিবাহ হতো, তখন বিষয়টা কি যে তাকে অন্য বাড়িতে আমি সমর্পণ করে দিলাম। তখনকার একটা সামাজিক চিন্তা ভাবনা, ধারণা যে মেয়েরা যদি বেশি শিক্ষা পেয়ে যায়, তাহলে তারা সংসারকে মানবে না, সংসারের কাজ করবে না। রিসেন্টলি ধরুন এটা কিন্তু তখন ছিল, এখন নেই তা নয়। আপনি পশ্চিমবঙ্গেও পাবেন গ্রামাঞ্চলে গেলে, বা অন্যান্য প্রদেশে গেলেও আপনি পাবেন, যেখানে কিন্তু মেয়েদের মূলত তৈরি করা যায়। আমি গতকালকেই যদিও একটি সিনেমা দেখছিলাম, সেই সিনেমাতেও মূল বিষয়, খুব রিসেন্ট সিনেমা, সেখানে একটা ইয়েটা দেখাচ্ছে যে স্বামী বেশ প্রতিষ্ঠিত আর কি, তিনি ব্যবসায়িক ইয়েতে প্রতিষ্ঠিত, এবং তার স্ত্রী, তিনি নিজেকে আলাদা করে একটু কিছু করতে চাইছেন, কোনো ব্যবসা করতে চাইছেন বা নিজেকে আলাদা করে কিছু করতে চাইছেন। তার মেয়ে বড় হয়েছে, সেই মেয়ে আস্তে আস্তে নিজে একটা ব্যবসার ক্ষেত্রে নিজে আলাদা করে দাঁড়াতে চাইছে। কিন্তু ভদ্রলোক একটা জিনিস করছেন, তার সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়তো শিক্ষার বিষয়ে তার মেয়েকে অ্যালাউ করছেন, তার স্ত্রীকেও কিছু জায়গায় স্বাধীনতা দিয়ে করছেন, কিন্তু সেই জায়গাতে তিনি কিন্তু একটাই কথা বলছেন, তুমি যেখানে যাই করো, তোমার কাজ হচ্ছে
প্রথম হচ্ছে তুমি সংসার ঠিকঠাক রাখবে, আর নারীর কাজ হচ্ছে প্রজনন। এই জায়গাটাকে যে বেঁধে দেওয়া চিরকাল ধরে চলে আসছে, এইটা কিন্তু একটা বিরাট ভাবে নারী শক্তিকে পিছিয়ে রেখেছে, মানে সামাজিক চিন্তা ভাবনা, সামাজিক চিন্তা ভাবনা। আর এই পিছিয়ে থাকার ফলে কি হয়েছে, শিক্ষার জায়গাটা এখন যদিও আমরা ধরুন শহরে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি, এটাকে মানতে শহরে দাঁড়িয়ে হয়তো কষ্ট হবে, যে একজন মেয়েও ভালো কলেজে পড়ছে, নিশ্চয়ই। বাইরে যাচ্ছে, কিন্তু আমাদের কলকাতা শহর বা টিয়ার 1 টিয়ার 2 সিটিগুলোর বাইরেও তো একটা পশ্চিমবঙ্গ আছে, একটা ভারতবর্ষ রয়েছে, বৃহৎ একটা এই যে ভারতবর্ষ, জায়গা আছে। এই ভারতবর্ষের মধ্যে কিন্তু এখনো মেয়েরা অনেক পিছিয়ে আছে। তারা যারা নিজেরা করতে পারছেন, উঠে আসছেন, তারা কিন্তু এটাকেই প্রমাণ করছেন যে উঠে আসাটা কত কষ্টকর। এবং যেসব মহিলারা এই জিনিসটাকে করতে পারছেন, এই ধারণাটাকে ভেঙে তাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে সম্পদশালী হতে পারছেন, এবং তার ফলে আর তার আশপাশটাকেও অনেকভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করছেন, তারা সত্যি শ্রদ্ধেয় আমাদের কাছে। কিন্তু তাদের এই লড়াইটা কিন্তু এটাকেই প্রমাণ করে যাচ্ছে বারবার করে, যে এই যে শিক্ষা, প্রথম কথা হচ্ছে আপনার যে পুঁথিগত শিক্ষা বলুন বা এমনি যে বুনিয়াদী শিক্ষা বলুন, এই শিক্ষা ব্যবস্থাটা যদি ঠিকভাবে আসে, তারপরেই কিন্তু একটা মানুষের অর্থনৈতিক শিক্ষাটা সে পা দিতে পারবে। তার কারণ অর্থনৈতিক শিক্ষার আগে আপনি যখন পড়াশোনা শিখছেন, পড়াশোনা শেখার পরে কিন্তু আপনার মন অনেক জাগ্রত হচ্ছে, আপনার চিন্তা অনেক ভাবতে শিখছে, আপনার মস্তিষ্ক অনেক চিন্তা করতে শিখছে। এই চিন্তাগুলোর মধ্যে থেকে আপনি যুক্তি দিয়ে ঠিক ভুলটাকে বেছে নিতে পারছেন, সেটা অর্থনীতির ক্ষেত্রেও। এই জায়গাটা অর্থাৎ এই অর্থনৈতিক শিক্ষা এবং শিক্ষার পরবর্তী ধাপ হচ্ছে অর্থনৈতিক শিক্ষা। অর্থনৈতিক শিক্ষাটা কিন্তু ভীষণভাবে জরুরি, যেখান থেকে মহিলারা এখনো পিছিয়ে আছেন। আরও কতগুলো কারণ, এবার যে ধরুন যে চাকরি করতে গেলে বা রোজগার করতে গেলে কতগুলো জায়গায় এখনো পর্যন্ত যদি আপনি আমাদের দেশে আপনি দেখেন যে এটুকু বলতে খারাপ লাগলেও এটা বাস্তব, যে আপনার পারিপার্শ্বিক জায়গায় যে আপনি একজন মহিলা চাকরি করতে যাচ্ছেন আসছেন, তার কর্মক্ষেত্র, এই সব জায়গাগুলোতেও অনেক ক্ষেত্রে কিন্তু এখনো তারা নিরাপত্তাহীনতায় ভোগেন বা নিরাপত্তাহীনতা আছে। এটা বারবার করে সারা ভারতবর্ষের বিভিন্ন খবর তথ্য এগুলো কিন্তু আমাদের সামনে এটাই প্রমাণ করছে। আর তার পাশাপাশি ধরুন আরেকটা যে জায়গাটা রয়েছে, এই যে এত বছর ধরে মহিলাদের যে জায়গাতে রাখা হয়েছে, যে তুমি বাড়ির বিষয়টা দেখো, টাকা পয়সার বিষয়টা পুরুষরা দেখবেন, এর থেকে প্রথম জিনিস কি হয়েছে, যে তারা অর্থনীতির যে যেখান থেকে টাকাটা আসছে সেই জায়গাটাকে তারা বুঝতে পারছেন না, এবং বাড়ির যে টাকা পয়সা এলে তার আয় ব্যয়ের হিসেবগুলো বাড়ির পুরুষ মানুষরাই দেখছেন। এর ফলে কি হচ্ছে, যে একজন মহিলা তার যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি কিন্তু অন্যের ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছেন, এবং যখন তিনি রোজগারও করছেন, দেখবেন আমি অনেকের সাথে এরকম কথা বলেছি যে তারা হয়তো মানে চাকরি বাকরি করছেন বা কিছু, তখন তাদের যখন জিজ্ঞেস করি যে আচ্ছা আপনি কি মানে কীরকমভাবে কি ইনভেস্ট করেন, আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং কি, তারা বেশিরভাগ সময় তারা বলেন যে আমার হাজব্যান্ড জানেন, কিন্তু আমি রোজগারটা করছি, রোজগারটা তো আমাকে আমার মেধা এবং শ্রম দিয়ে করতে হচ্ছে, তাহলে আমার হার্ড আর্ন মানি সেইটার প্রপার ইউটিলাইজেশন এটা কিন্তু আমার জানাটা ভীষণ উচিত। এবং আরেকটা জায়গা আমি বলবো যে মেয়েদের যেটা ভীষণ দরকার, সেটা হচ্ছে যে একটা সংসার যে চলছে তার আয় ব্যয় পুরো বিষয়টার, কারণ ধরুন দুজনে রোজগার করে আনছে। আজকের দিনে দেখুন, আমরা বিশেষত যদি শহরে বলি, যে আগেকার সময় কি হতো, শহরের ক্ষেত্রে আমি যদি শুধু শহর কেন্দ্রিকও বলি, নগর কেন্দ্রিক তো হাজব্যান্ড রোজগার করে আনছেন, বাড়িতে একটা টাকা তিনি দিয়ে দিচ্ছেন, সেটা থেকে হয়তো সংসার চলছে, ছেলেও ভালো করে জানছে না যে কি মানে কোথা থেকে রোজগার হয় কি হয়, বাবা রোজগার করে আনছেন, অতএব ওই চিন্তাটা তার। এটা একটা সময় ছিল, অর্থাৎ বাড়িতে একজন রোজগার করতো, তার উপর ডিপেন্ডেন্ট আরও ধরুন দুজন ছিল বা চারজন ছিল। আজকের দিনে দেখুন শহরে দাঁড়িয়েও বিশেষত চারজন যদি ফ্যামিলি মেম্বার হয়, পারলে চারজনই রোজগার করছেন, ঠিক
চারজনই রোজগার কারেক্ট। করছেন। তার বহু পরিবার আছে যেখানে সবাই রোজগার সবাই করছেন। রোজগার করছেন, কারণ এই সবাই রোজগার, কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে এবং একই ইয়েতে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকেরই একটা ইয়ে থাকে জীবনযাত্রার মান উন্নয়ন, এবং সেই জায়গা থেকে চারজনই রোজগার করছেন। কিন্তু সমস্যাটা কিন্তু এখানে ওই একটা জায়গায়, যিনি ফিমেল যিনি আছেন, যিনি আর্ন করে আনছেন, তিনি কিন্তু বেশিরভাগ সময় কিন্তু তার টাকাটা যে রোজগার করে আনছেন তার এক্সপেন্ডিচার আর ইনকামের অধিকাংশটাই ডিপেন্ডেন্ট হয়ে পড়ছেন যে মেল কাউন্টার পার্ট আছে তার উপরে।